এবং অত্যন্ত খুশির দিন আমি বলবো ফর দ্য স্টুডেন্টস। এবং এটা একটা বৃত্তিমূলক একটা প্রকল্প, স্টুডেন্টরা এনকারেজ হবে, মাঝখানে যেন একটা ওদের যে অর্থ দেওয়া হচ্ছে তাতে করে তাদের পড়াশোনার যে ইন্সপিরেশন ওনারা পাবেন, সাথে সাথে অনেকের অর্থের কারণে পড়াশোনাতে ব্যাঘাত ঘটে, সেটাও কিন্তু রাজ্য সরকার ডিসিশন নিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে, সেটা যেন ওদের সমস্যা না হয়। এখানে যাদের সিলেকশন করা হয়েছে তারা কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি ও বেসরকারি যারা অনুদানপ্রাপ্ত বিদ্যালয় তাদের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার ফলাফলে মেধা তালিকা অনুযায়ী প্রায় 200 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। বিস্তারিত এখানে আলোচনা করেছেন। দশম মানের 100 জন 2 বছরের জন্য তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ 60,000 টাকা। আর দ্বাদশ মানের যারা আছেন 3 বছরের জন্য তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে। এবং এখানে যে বলা হয়েছে ব্লক স্তরে প্রায় 152 জনকে এবং নগর পঞ্চায়েতে 12 জনকে এবং পৌর পরিষদ যেটা সেটা 26, অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে 26 জন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে 10 জন, অর্থাৎ মোট 10 জন লাভার্থীকে সবসময় প্রতি বছর এটাকে সিলেকশন করা হবে। প্রথম বছর 1,20,00,000 টাকা খরচ হবে এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে 2,40,00,000 টাকা এবং তৃতীয় বছরে 3 কোটির মতো খরচ হবে। এবং রাজ্য সরকারের যে উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন, আমরা সবাই জানি, যে কারণে 33 বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে করে অনেকে চেষ্টা করেছে, কিন্তু উনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে। যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেটাকে কথা এবং কাজের মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল, সেটা ওনার মার্গদর্শন সেটা সম্ভব হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা এবং করা না শুধু তার বাস্তবায়ন। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের। এবং শুধু শিক্ষা দিলে হবে না, তার গুণগত শিক্ষা এবং তার যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। যারা মানে যাদেরকে অবহেলা করা হয়েছে এতদিন ধরে, যারা দরিদ্র মহিলা, আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল, তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা শ্রেণী তাদেরকেও উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা। এবং আজকেও ঋণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে, যাতে বৃত্তিমূলক স্কলারশিপ, ঋণ ইত্যাদি দেওয়া যায়। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, এই কয়েকটা জিনিস বিন্দুর উপরে আমাদের সরকার সবসময় চেষ্টা করছে যে মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য বিশেষ করে তাদের জন্য আমরা কাজ করতে পারি। এর আগেও আমরা অনেক প্রকল্প আমরা করেছি। সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন, যে যারা দশম শ্রেণী থেকে যারা পাশ করেছে 30 জন যারা সেরা ছাত্রছাত্রী তাদেরকে বাছাই করা হয় এবং তাদেরকে জেইই এবং নিট পরীক্ষায় মানে স্বনামধন্য যেসব কোচিং সেন্টার সেখানে 30 জনকে পড়াশোনা করার জন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। এবং দেখা গেছে প্রতি বছর সেখানে প্রায় 5,30,000 টাকা খরচা হয়। অর্থাৎ এই 30 জনকে সিলেক্ট করে তাদের মেরিটের উপর ভিত্তি করে সিলেক্ট করা, যারা দশম শ্রেণী পাশ করবে তাদেরকে, এবং প্রতি বছর প্রায় 5,30,000 টাকা ব্যয় হচ্ছে। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত প্রায় 144 স্টুডেন্টস তার সুযোগ নিয়েছে
এবং এই যে বিভিন্ন এবং তার ইচ্ছের উপর ডিপেন্ড করে কোন কোচিং সেন্টারে যাবে, এবং তার উপর ভিত্তি করে এখন পর্যন্ত 7 জন আইআইটি পেয়েছে এই কোচিং থেকে পাশ করে, 11 জন এনআইটিতে চান্স পেয়েছে এবং 10 জন এমবিবিএস এ চান্স পেয়েছে। তাহলে আমাদের যে প্রকল্পটা দ্যাট ক্লিকড, আমাদের কিন্তু লাভ হয়েছে এতে করে। তো এই সুযোগে এখন পর্যন্ত এই সুযোগ পাওয়ার পর দপ্তর থেকে প্রায় 7.5 করোড় খরচা হয়েছে। কাজে এই ধরনের প্রকল্প আমাদের, যেটা আমি বললাম যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রকল্প তৈরি করা এবং তার ইমপ্লিমেন্টেশন। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু মেরিটোরিয়াস স্টুডেন্টস, এটা আরেকটা প্রকল্প। সেখানে আমরা যারা মেয়েরা আছে, তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীরা আছে, তপশিলি জনজাতিভুক্ত শিক্ষার্থীরা আছে, যারা পশ্চাৎপদ শ্রেণীভুক্ত শিক্ষার্থী, ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থী, দিব্যাঙ্গ শিক্ষার্থী, সেই ক্যাটাগরিতে প্রায় 472 জন ছাত্রছাত্রীকে আমরা উৎসাহ প্রদান করার জন্য আমরা শুরু করেছিলাম, এবং ওনাদেরকে আমরা অ্যাপল আইপ্যাড ও সার্টিফিকেটও আমরা দিয়েছি। এই চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু মেরিটোরিয়াস স্টুডেন্ট। আমাদের সরকারের যে উদ্দেশ্য সেগুলো কিন্তু আমি আশা করি যে সবাই আপনারা বুঝতে পারছেন, যে এই সরকার সবসময় চায় মানুষের সাথে থাকা, আর স্টুডেন্টদের সাথে এই সরকার যে আছে, এডুকেশন ডিপার্টমেন্ট যে আছে, সেটা কিন্তু মানে অনেক সময় অনেকের মনে থাকে না, নানা রকম কথাবার্তার মাধ্যমে সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলি। চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ডস টু দ্য চিলড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনাল, যারা আমাদেরকে দেখে রাখে ত্রিপুরাতে, টিএসআর এত পরিশ্রম করে, পুলিশ, তাদের জন্য এইটা একটা আমরা স্কিম করেছি। সেখানে আমরা 3 জনকে, যারা মানে 10ম ও দ্বাদশ পর্ষদ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 3 জনকে এককালীন 11,000 টাকা, 10,000 টাকা এবং 9,000 টাকা করে আমরা 3 জনকে আমরা দিয়েছি মেরিট অনুযায়ী। শুধু তাই নয়, জেলা স্তরে, এটা তো স্টেট ওয়াইজ দিয়েছি, জেলা স্তরেও কিন্তু সে একইভাবে 2 জনকে দেওয়া হয়েছে প্রতিটা জেলাতে, সেখানেও আপনার 11,000 টাকা এবং 10,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে উৎসাহ প্রদান, সেই ব্যবস্থাটা আমাদের স্কুল এডুকেশন থেকে সেটা করা হয়েছে। আরেকটা বিষয়, সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম। অনেক সময় বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে যাতে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, তো সে তার থেকে যাতে একই স্ট্যান্ডার্ডে সমস্ত স্কুলগুলোর যারা পড়াশোনা করছে তারা যেন নিজেদের মাপদণ্ডটা যাতে একইভাবে বুঝতে পারে, যে না, ইন জেনারেল যেহেতু সমস্ত ত্রিপুরাতে এইভাবেই প্রশ্নপত্র হয় এবং তার আনসারটা সেইভাবেই কিন্তু তার মানে দেখা হয়, সেইভাবে আমরা আগে যেটা ছিল না সেটা শুরু করেছি। সেটা 3য় শ্রেণীর থেকে আমরা একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই কাজটা আমরা করেছি। বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে আপনারা জানেন, প্রায় 125টা স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি, বিদ্যাজ্যোতি স্কুলের এই সমস্যা, রেজাল্ট ভালো না, কিন্তু এইবার আমরা যা দেখলাম যে ব্যবস্থাপনা নিয়েছে, খুবই ভালো রেজাল্ট আসছে, এরকম কিছু না। প্রথম অসুবিধা হতে পারে, কিন্তু এতে করে কিন্তু রেজাল্ট, এটা আলটিমেটলি কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড এটা। এবং 96টা বাংলা মাধ্যম যে বিদ্যালয়, সেটাকে এই বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে নেওয়া হয়েছে। আর যে 29টি যে ইংলিশ মিডিয়াম বিদ্যালয়, সেটাকেও এই বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের মধ্যে আনা হয়েছে। এবং আপনারা সবাই জানেন এটা সিবিএসসির, টিবিএসসি না, সিবিএসসির আওতাধীন। এবং এর মধ্যে আমরা সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সেখানেও যে টিচার প্রয়োজন, সমস্যা হচ্ছিল প্রথম, সেখানেও তার নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটর নেওয়া হয়েছে, যেমন যোগ ব্যায়াম, গান, আর্ট ইত্যাদি। অর্থাৎ বিদ্যাজ্যোতি প্রকল্পে ফিউচারে কিন্তু অনেক আমাদের ছেলেমেয়েরা ত্রিপুরার যেটা গুণগত শিক্ষা আমরা বলছি তাদের দেওয়া, সেটা কিন্তু আমরা আশা করি সেটা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড হবে। এবং আমরা সাহায্য নিয়েছি
কেন্দ্রীয় বিদ্যালয় সিবিএসসি তাদের যারা টিচাররা আছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তাদেরও আমরা সাহায্য নিয়েছি এবং এখন পর্যন্ত বিদ্যান্তরিত স্কুলের প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাকে ওনাদেরকেও আমরা ডিপার্টমেন্ট থেকে তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। একটু আগে কথা হচ্ছিল, আমরা একটা ভিডিও এখানে দেখছিলাম যে বাইসাইকেল দেওয়ার যে বিষয়টা, আমাদের সরকার আসার পর নবম শ্রেণীর যারা উত্তীর্ণ যারা ছাত্রীরা আছে তাদেরকে বিনামূল্যে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর প্রায় 1 লাখের মতো বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, এতে খরচ হয়েছে প্রায় 33.11 করোড়। নিপুণ ত্রিপুরার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই নিপুণ মানে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফেশনস ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি, এটার শর্ট ফর্ম হচ্ছে নিপুণ। সেখানে প্রায় 8400 জন শিক্ষক শিক্ষিকাকে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে এবং নিপুণ কর্নার নামে বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত প্রায় 4227টি স্কুলে নিপুণ কর্নার করে রাখা হয়েছে। অর্থাৎ কর্নার হচ্ছে বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল নিজেদের ক্লাসের মধ্যে তৈরি করবে স্টুডেন্টরা এবং সেগুলো ওই স্কুলের একটা স্পেসিফিক একটা জায়গার মধ্যে এই লার্নিং ম্যাটেরিয়ালসগুলো রাখা হবে। এখানে টিচাররাও সেগুলো ইউজ করতে পারে, আবার স্টুডেন্টরাও সেগুলো নিয়ে তারা ইউজ করতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা এই নিপুণ ত্রিপুরার মধ্যে আছে। শুধু তাই নয়, এখানে 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্সও চালু করা হয়েছে। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় তারা প্রথমে কিন্তু স্কুলে ঢোকার পর একটু আনইজি ফিল করে, তাদের অ্যাকোমোডেট করাটা, অ্যাক্লিমেটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্স চালু হয়। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি বাড়ি থেকে এসে প্রথমেই যারা আসে তাদের এই ধরনের একটা ট্রেনিং বা মানে এই ধরনের একটা অবস্থা তৈরি হয় যাতে ওরা অ্যাকোমোডেট করতে পারে। বিদ্যা সেতু মডিউল এরকম আর একটা এখানে তৈরি করা হয়েছে যাতে স্টুডেন্টরা প্রথমে এসে স্কুলের মধ্যে এসে আনইজি ফিল না করে। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটাও শুরু করেছে। 2018 সালের পূর্বে মাত্র 9টি প্রাইমারি, এই যে প্রি প্রাইমারি বিদ্যালয় ছিল। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত 188টি বিদ্যালয়ে এই প্রি প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা সেটা চালু করা হয়েছে। এবং এটা কি, এখানে খেলার ছলে শিশুদেরকে পড়ানো। আমরা জানি খেলার ছলে যখন পড়ানো হয় শিশুরা কিন্তু অনেকটা মানে আকৃষ্ট হয় এবং তাতে করে তাদের লার্নিং মানে শিক্ষার যে একটা ইচ্ছা থাকে সেটা কিন্তু প্রকট আমরা দেখতে পাই। এবং বিভিন্ন ধরনের লার্নিং কিট তাদেরকে দেওয়া হয় এবং আমরা জানি যে মিশন মুকুল নিশ্চয়ই আপনারা শুনেছেন সেটাও। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা আছেন ওখানকার টিচার তাদেরকে মানে একটি বিদ্যালয়ের সাথে ওদেরকে যোগাযোগ মানে ওদের সাথে অ্যাটাচ করা হয়। এখান থেকে ওনারা শিখে অঙ্গনওয়াড়ির যারা বাচ্চারা আছে তাদেরকে শেখায় এবং সপ্তাহে একবার অঙ্গনওয়াড়ির স্টুডেন্টদের তাদেরকেও স্কুলে নেওয়া আসা, যাতে পরবর্তী সময় যদি স্কুলে যায় তারাও স্কুলের এনভায়রনমেন্ট সম্পর্কে একটা আইডিয়া থাকে। তো সেইভাবে আমাদের এই ব্যবস্থাগুলো এখনো হচ্ছে। বন্দে ত্রিপুরা এবং পিএনই বিদ্যা চ্যানেল আপনারা সবাই জানেন, সেটা আমরা প্রায় টিভি খুললে আমরা দেখতে পাই। এবং এই যে বন্দে ত্রিপুরা এবং পিএনই চ্যানেল তার মাধ্যমে অনেক ধরনের যে আপনার প্রায় এখানে আমি যা দেখলাম এই ধরনের মাধ্যমে এখন অব্দি 2100 রেকর্ড করা ক্লাস এবং 1602টি লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি যখন আমাদের কোভিডে আক্রান্ত হয়েছি তখন কিন্তু এই ব্যবস্থাটা খুব কাজে এসছে। স্টুডেন্টরা পড়তে পেরেছে, বাড়িতে বসেও দেখতে পেয়েছে। এবং ইউটিউব চ্যানেলে এই যে রেকর্ড করা হয়েছে বা মানে যখন এই চ্যানেলে যেটা দেখানো হয়েছে ইউটিউব চ্যানেলেও সেটা এখনো আপনারা
যারা স্টুডেন্টরা তারা গিয়ে কিন্তু সেটা দেখতে পারে। এতে করে অনেক স্টুডেন্টের বারবার দেখার একটা সুবিধা হয়, আর যে সাবজেক্টটা আছে সেই সম্পর্কে তার খুব ইজি লার্নিং এর ব্যবস্থা আছে। আপনারা শুনে অবাক হবেন যে এখন পর্যন্ত এই যে ইউটিউব, বন্দে ত্রিপুরার যে ইউটিউব চ্যানেল যেটা দেওয়া হয়েছে, এতে করে প্রায় 29,000, প্রায় 30,000-এর মতো সাবস্ক্রাইবার আছে এর মধ্যে। তাহলে এরকম না যে দেওয়া হচ্ছে স্টুডেন্টরা সেটা তার উপয়োগ করছে না, সেরকম না। এখানে আমরা জানি যে বিজ্ঞান ও গণিত প্রতিভা অন্বেষণ সেটাও খুব ইম্পর্টেন্ট। অনেকে বিজ্ঞানের প্রতি অনেকে আকৃষ্ট হয় না, তার জন্য 400 জন শিক্ষার্থীকে মাসে, যাতে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের যাতে প্রতিভা অন্বেষণ করা যায়, তাদেরকে মাসে সেখানেও কিন্তু বৃত্তি দেওয়া হয়, অর্থাৎ মাসে 500 টাকা করে দেওয়া হয়, এবং সেটা 15 মাসের জন্য সেটা দেওয়া হয়, যাতে বিজ্ঞানের প্রতি তারা আকৃষ্ট হয়। এবং 100 জন শিক্ষার্থীকে 400 টাকা করে দেওয়া হয়, সেটা ষষ্ঠ শ্রেণীর যারা স্টুডেন্ট তাদের। তো এই ট্রেনিং এর মাধ্যমে তাদের ইচ্ছা হয় যে আমি সায়েন্স নিয়ে পড়ি, এবং বিজ্ঞানের এবং ম্যাথামেটিক্সের প্রতি তারা আকৃষ্ট হয়। প্রয়াস প্রকল্প আপনারা জানেন যে আমাদের এসসিআরটি, সেটাও কিন্তু একটা খুব ভালো একটা প্রকল্প আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী তাদেরকে ওয়ার্কবুক তৈরি করা হয়ে থাকে এবং বিনামূল্যে তাদেরকে দেওয়া হয়, এবং এতে করে যে অর্থটা পুরোটাই রাজ্যের যে বাজেট সেখান থেকে কিন্তু সেটা যায়। এখন পর্যন্ত প্রতি বছর এই প্রকল্পে, এই যে প্রথম থেকে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত 85টি ওয়ার্কবুকে প্রায় 20 লক্ষ কপি প্রতি বছর মুদ্রিত হয়, এবং সেগুলো বিনা পয়সায় আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয়। আরেকটা প্রকল্প, সেটার নাম হচ্ছে সহর্ষ। সেটা আমাদের বাচ্চাদের মধ্যে যে ইমোশন হয়, আবেগ তৈরি হয়, আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি কিভাবে ক্যাপচার করছে, সেই আবেগকে কন্ট্রোল করা এবং আবেগের মাধ্যমে তার থেকে যে এক্সট্রাক্ট করা সে কি ধরনের আবেগ প্রবণ, সেই সহস্র একটা প্রকল্প নেওয়া হয়েছে। সেটা প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং 25 মিনিট করে সমস্ত সরকারি স্কুলে এটা একটি করে পিরিয়ড নেওয়া হয়েছে। তার মধ্যে কি ইমোশন আছে, তার মধ্যে কি ড্রিম আছে, সে কি চিন্তা ভাবনা করে, তো সেটা এক্সট্রাক্ট করা এবং তাকে যে কন্ট্রোল করা, সেই ব্যবস্থাটাও এই পিরিয়ডের মধ্যে দেওয়া হয়। এবং মানে কত সুন্দর সুন্দর জিনিস আমাদের ত্রিপুরা সরকার তো করছেই, মাননীয় প্রধানমন্ত্রীজির কেন্দ্রীয় সরকারও, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার বলি, যে আমরা প্রতিটা জিনিস কত সুন্দরভাবে নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। এতে করে ওই যে বাচ্চাগুলো, তাদের মধ্যে যে সহানুভূতি, যোগাযোগ এবং সম্মান করা, গুরুজনদের সম্মান করা, সম্মানের বিষয়, সেগুলোও কিন্তু এই সহজ যে প্রকল্প তার মাধ্যমে কিন্তু সেটা সেই সিলেবাসটা তার মধ্যে আছে। ডায়েট, যেটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং ব্লক ইনস্টিটিউট অফ টিচার্স এডুকেশন, আমাদের এখানে 4টা আছে সেই ডায়েট, এবং একটি ব্লক ইনস্টিটিউট, এই যেটা আমাদের টিচার্সদের জন্য, যাদের তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া যায়, সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার সেই ব্যবস্থা করেছে। আপনারা জানেন যে যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এই গোষ্ঠীগুলো আছে, ফর এক্সাম্পল ককবরক, মণিপুরী, চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, এই যে 8টি সংখ্যালঘু, তাদের প্রাপ্য, তাদের যে সংখ্যালঘু ভাষায় তাদের তৈরি করে তাদের মধ্যে সেটা বিতরণ করা হয় এডুকেশন ডিপার্টমেন্টের থেকে। আরেকটা যেটা পিএমসি স্কুল, শুধু সিএম 7 প্রকল্প না, আমি ইচ্ছে করে আজকে আর বাকিগুলোও বলছি। তো বিস্তর প্রকল্প আমরা করছি, এবং এগুলো কিন্তু দেখা যায় না, আমরা মনেও করি না, খালি বলে এই সরকার কিছু করে না, এডুকেশন ডিপার্টমেন্ট শেষ। কিন্তু আমাদের বুঝতে হবে যে কত কাজ হচ্ছে এখানে। পিএমসি প্রকল্প, প্রাইম মিনিস্টার স্কুল অফ রাইজিং ইন্ডিয়া, এটা কেন্দ্রীয় সরকারের একটা অভিনব প্রকল্প। ভারতের যে সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, পরম্পরা, এই যে ভারতের মূল্যবোধ, সেইগুলোর জন্য ভারতীয় ভাষাগুলো
সেগুলোর সম্পর্কে সম্যক ধারণার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে এবং তার সাথে স্থানীয় ভাষার যোগাযোগ এপিএমসি যে স্কুল তৈরি হয়েছে তার মধ্যে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। এখন পর্যন্ত 23-24 সালে ত্রিপুরায় প্রায় 55 স্কুলে এই প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার আওতায় আনা হয়েছে। 24-25-এ আরও 27টি স্কুল অনুমোদন দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জন্মন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন যেমন 3 ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি এবং এই যে প্রকল্পগুলো পৌঁছতে হবে। আমরা প্রতি ঘরে সুশাসনে আমরা সেই ব্যবস্থা আমরা করেছিলাম এবং সেখানে আপনারা দেখুন যে অন্তর্দয়ের মূল উদ্দেশ্য সেটাকে সামনে রেখে এখানে 15 নভেম্বর 2023-এ জনজাতীয় গৌরব দিবসে প্রধানমন্ত্রী সেটার ঘোষণা দেন এবং তাতে করে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী যারা আছেন তাদের জন্য এই প্রাইম মিনিস্টার জনমনের যে প্রকল্পটা সেটা 7টি স্কুল এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। 2024-25-এ আরো 7টা স্কুলকে নেওয়া হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি স্কুল, মানে আইসিটি ইন স্কুল। তো এই ধরনের বিষয়ও এখন স্কুলের ভিতর যাতে সবাই এই কম্পিউটার শিক্ষা ঠিকভাবে ওদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন যে টেকনোলজি সেই বিষয়ে মানে তাদের জ্ঞান বৃদ্ধিও সেই ব্যবস্থাও আইসিটি স্কুল করে নাম দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 181টি বিদ্যালয়ে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। বৃত্তিমূলক শিক্ষা যেটা আমরা ভোকেশনাল শিক্ষা থেকে বৃত্তিমূলক বা ভোকেশনাল শিক্ষায় চালু করা হয়েছে, যাতে করে এমন সব ট্রেনিং দিতে হবে যাতে আগামী দিনে ওদের যেন চাকরি আমরা করি, যাতে বেরিয়ে তারা সেখানে গিয়ে তারা চাকরির জন্য না হয়ে মানে অন্য হয়ে চাকরির জন্য না ঘুরে নিজেরাই কিন্তু অনেক সময় নিজেরাই অনেক কিছু করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট ক্লাসরুম, আপনারা সবাই জানেন যে বিভিন্ন স্মার্ট ক্লাস এখন শুরু হয়েছে, সমস্ত স্কুলে ডিজিটাল শ্রেণীকক্ষ শুরু হয়েছে এবং ভার্চুয়ালি কিন্তু আমরা অনেক সময় অনেক কমিউনিকেশনে আমরা আজকাল মিটিং করি, সেইগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। টিঙ্কারিং ল্যাব, এই যে কৌতূহল, সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বৃদ্ধি করার জন্য টিঙ্কারিং ল্যাব এখন বিভিন্ন স্কুলে এখন হয়েছে। প্রায় যে তার জন্য যে কিট এবং সরঞ্জাম এখন পর্যন্ত দেওয়া হয়েছে 2019-20 থেকে এখন পর্যন্ত 227টি স্কুলে এই টিঙ্কারিং ল্যাব এবং তার যে কিট ইত্যাদি দেওয়া হয়েছে। দিব্যাঙ্গদের যাতে ওনাদেরও পড়াশোনার ঘাটতি না হয় তাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে রাখতে চাই, যেমন যারা দিব্যাঙ্গ পরীক্ষার্থী তাদের অন্যান্য যে সময় দেওয়া হয় অন্যান্য জেনারেল মানুষের স্টুডেন্টদের জন্য, তাদের জন্য অতিরিক্ত সময় যাতে দেওয়া হয় এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং লিখিত যদি পরীক্ষা দেওয়া হয় 10 মিনিটের জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয়। সাধারণ যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু সেই বিশ্রামের ব্যবস্থা নেই, মানে রেস্ট নিয়ে ইউ ক্যান এগেন রাইট, তো এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং যারা চোখে একটু সমস্যা হয়, ব্লাইন্ড বা পার্শিয়ালি ব্লাইন্ড, তাদের জন্য ম্যাগনিফাইং গ্লাস এবং পোর্টেবল ভিডিও ম্যাগনিফাইং যে ইনস্ট্রুমেন্ট সেগুলোরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এই যারা এই ধরনের দিব্যাঙ্গরা আছেন তাদের প্রশ্নপত্র কিন্তু একটু অন্য ধরনের রাখার ব্যবস্থা হয়েছে। তাদের প্র্যাকটিক্যাল থেকে আরম্ভ করে যাতে আবার স্ট্যান্ডার্ডটা যেন সাধারণ যারা স্টুডেন্ট তারা যেভাবে মানে কাজটা করতে পারে তাদেরকে সমতা রেখে এই ব্যবস্থা করা হয়েছে। মৌখিক যারা পরীক্ষাতে ভাইবা তাদের কিভাবে নেওয়া হবে তার জন্য আলাদাভাবে ব্যবস্থা, ব্রেল পদ্ধতি ছাপানো ইত্যাদি ব্যবস্থা রাখা হয়েছে। যারা কানে সমস্যা আছে নয়েজ ক্যান্সেলকারী হেডফোন তাদেরকে দেওয়া হয়। সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবস্থা আছে, সাংকেতিক ভাষায় বা দোভাষী ইন্টারপ্রেটারের ব্যবস্থা রাখা হয়েছে। রিডার বা পাঠক তাদের যাতে
অন্যরা কেউ রিড করে তাকে শোনাতে পারে। স্কেচ পেন ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট জিনিস কিন্তু আপনাদের আমার মনে হয় বলা প্রয়োজন যে এগুলো কত ইম্পর্টেন্ট জিনিস। স্কেচ পেন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যারা সেরিব্রাল পালসি আছে তাদের মোটা কাগজ দেওয়া হয়েছে যাতে ব্যবহার করতে পারে, বুঝতে পারে, এটা সেভাবে ট্রেনিং দেওয়া হয়। বছর বাছাই পরীক্ষা আপনারা সবাই জানেন, সেটাও আমরা শুরু করেছি। আগে কি হতো, একবার পরীক্ষা দিলে 1 বছর পরে আবার তার পরীক্ষা দিতে হতো। এখন যেটা ব্যবস্থা হয়েছে সেখানে মানে খুব 60 দিনের মধ্যে যদি ফেল করে দুটো সাবজেক্টে 60 দিনের মধ্যে আবার সে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তার একটা স্কোপ হয়ে গেল। এবং তার যে মার্কশিট থেকে আরম্ভ করে ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে মার্কশিটও সেটা বেরিয়ে আসে। তো এই ধরনের ব্যবস্থা আমি ধন্যবাদ দেব এখানে এডুকেশন ডিপার্টমেন্টকে, যেভাবে ওনারা কাজ করছেন। এবং আগামী দিন আমি আশা করি যে আরো বিভিন্ন যেসব প্রকল্প যারা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা বারবার বলছি আমাদের ভবিষ্যৎ, এবং তাদেরকে স্ট্রেংথেনিং করার জন্য যা যা দরকার, ইনোভেটিভ আইডিয়া বাইরের থেকে নেওয়া, নিজেদের মধ্যেও আনা। যারা টিচাররা আছেন এখানে আমি ওনাদেরকে বলবো, আমার অনুরোধ থাকবে যে আপনারাও কিছু ইনোভেটিভ আইডিয়া যদি থাকে তো সেইগুলো যদি আমাদের কাছে আনেন, নিশ্চয়ই আমরা, কারণ আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু স্টুডেন্টদের সাথে আছেন, তাদের কি কি কোন জায়গায় লুপ হোলস। আমি নিজেও একজন শিক্ষক, মেডিকেল কলেজে ছিলাম, আমিও বুঝি। এবং শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে আপনারা নিশ্চয়ই সেই চিন্তা ভাবনা করবেন এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে শক্তিশালী করবেন। এবং ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মানে ট্যালেন্টের অভাব নেই। এবং আমি আশা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন সেটা আগামী দিন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মরণে সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম নেতা মানিক দে, রতন দাস, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। কাছে আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে যাবো না। আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটা এগিয়ে নিয়ে আমরা বলবার চেষ্টা করেছি শুদ্ধ ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত মানে সম্পন্ন করার জন্য কার্যকরী উদ্যোগ তারা তো এগিয়েছে, কিন্তু এটা মানতে হবে। আমরা এটাও বলবার চেষ্টা করছি পুরা এর আগেও দেখা গেছে এরকম অভাবনীয় খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে তখন সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়া হচ্ছে। আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তাকে খুন করা হয়েছে, সেটাও প্রায় কিনারা করার মতো জায়গায় দিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল এই শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যে না, এটাতে হবে না, সিবিআইকে দিয়ে তদন্ত। সেই তদন্ত আজও শেষ হয়নি, মামলার কিনারা। এবং এর পরবর্তী সময়ে অনেকজন সাংবাদিক সেই পুলিশ আমাদের ডিএসএলের ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল, কিভাবে সে গেল, সে তাকে দেখে নিয়ে গেছে,
এগুলো কিছুই আমরা জানতাম না, কিন্তু সেখানে তাকে বিভৎসভাবে গুলি চালিয়ে খুন করা হলো। এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ কিনারা করার জায়গা নিয়ে গেছে, কিন্তু সমস্তগুলোর ক্ষেত্রে দেখা গেল বুঝে রাখে যে না সব সিবিআই দিয়ে করছে। তো আমি এখানে বললাম, এটা আমি উল্লেখ করছি, একটার পর একটা এই ধরনের নৃশংস খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন প্রায় তদন্ত শেষ করে আনার পর সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের হাতে যে সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এবং এই সবগুলোই এখন সিবিআই সর্বপ্রথম হয়ে শান্তনুর এই মামলা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআইয়েরই হাতে, কিন্তু পুরোটাই কিন্তু সিবিআইয়ের হাতে দেয়। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা সিবিআইয়ের তো দুর্বলতা এবং সঙ্গে ব্যর্থতা। ত্রিপুরার কোনো মামলাই যাই সিবিআই হাতে বসে একটা খুনের হাতে। আমরা এখনো আশাবাদী যে শেষ পর্যন্ত শান্তনু বা তার পরে যারা খুন হয়েছেন বা তার আগে যারা খুন হয়েছেন, যে মামলাগুলো সিবিআই হাতে দেওয়া হয়েছিল, সিবিআই নিশ্চয়ই এগুলো কিনারা করবার জন্য এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তো যারা সিবিআই করে সেই সময় হুল্লোড়ি বাঁধিয়েছেন, তারা কিন্তু এখন মানে বিষয়গুলো নিয়ে তেমন একটা সরব না। তাদের মধ্যে অনেকেই চাইছিলেন বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এবং যাদের কাছে আমাদের তারাই সরকারে আছেন, তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের যারা চালান দিল্লি থেকে তাদের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে। তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করব, আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি, আপনারাও উদ্যোগ নিন, চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে, যাতে এই মামলাগুলোর কিনারা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া যায়। এবং এটা পরিবারের কাছে অন্তত খানিকটা মানে সন্তোষের ব্যাপার হতে পারে, এবং আমরাও এই জায়গায় একটা মানে বলা যায় যে মানে অবস্থানে এসে এটা বলতে পারবো যে না, অপরাধীরা চিহ্নিত হয়েছে এবং তাদের শাস্তি দেওয়া হয়। এটা আমরা চাইছি। কিন্তু সেদিক থেকে আজকের দিনে মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 41তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। আমরা আনন্দিত, অতি ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য অতি ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দিয়েছেন আমাকে। সাধারণ মানুষ ঘরে বসে থাকতো, এখনো এখনো এখানে তার বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের দেখি বই পড়ার শখ, এবং এটা হচ্ছে বেশি পাঠ্যভুক্ত ঠিক আছে, তারপরে কিন্তু বাকি আর বাইরেও হচ্ছে তার যে স্টাইলটা জিনিস জ্ঞান আরোহণের যে দ্বারা সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে পিডিএফের আমাদের যে পিডিএফ এবং ই লাইব্রেরির কারণে খানিকটা হলেও তার মধ্যে একটা আঘাত আছে। কিন্তু বই পড়ার মধ্যে, নতুন বই পাওয়ার মধ্যে যে একটা বন্ধ বইয়ের দোকানে, এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম। চারদিকে নতুন বইয়ের এবং তার পড়ার যে বন্ধ, সেটা কিন্তু এর থেকে নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল, এখনকার
ছেলেমেয়েদের মধ্যে কি আছে আমি জানি না, পাঠ্যপুস্তকের বাইরেও সেই মধ্যে একটা আনন্দ অন্যরকম। ইন্টারনেটের যুগে আমাদের হাতের মুঠোয় এখন সমস্ত সব কিছু একটা দিক থেকে সমস্ত বই চলে আসে। তারপরও বইয়ের কথায় যখন আমরা খুব বই বিশেষ করে যখন আমি পড়ি, আমাদের মনে আছে বিশ্বন্ত লাইব্রেরিতে আমরা সকাল সকাল গিয়ে ঠিক 5:30-5টার সময় প্রতি রোববারে খুব সম্ভবত ওইখানে নতুন যারা বই বাইরে থেকে আসতো সেগুলো পাওয়ার জন্য আমরা ঘুরতে রাখতে এবং অনেকক্ষণ তারা দেখা হয়েছিল ঈদ দিয়ে রাখতে হতো। আমাদের এইসব শিক্ষা তারা এখানে মানে জানা নেই এবং খুব ভিতরে ঢুকে একটা ঝগড়ার পক্ষ। তো এই ধরনের একটা বই মানে এইভাবে আকৃষ্ট করে এবং বই পড়ার পরে মস্তিষ্ক যেভাবে ভিতরে ঢুকে সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, যে আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে সেটা কিন্তু মনে হয় যে দেখলাম রেশের মতো চলে গেছে, বইয়ের মতো সেটা পাওয়া যায়। আর বইটা তো আপনার কাছে সংরক্ষিত ঘরের ভিতরে আছে, ইচ্ছে করে বারবার এটাকে দেখার মতো একবার দুবার তিনবার অনেকে 4-5বারও করেছে বা সারা জীবনও করে একই জিনিস। আর প্রতিবার যতবার করবেন তখন মনে হবে কিছু না কিছু এর মধ্যে রকম পাওয়া যায়। এবং এতে করে মানে আপনারা পাঠকের হাতে যে ভালো ভালো বই উপহার দেন, পাঠ্যপুস্তকের দাবি দেওয়া জেনারেশন আমি বলছি, বইয়ের মধ্যে এই যে একটা দেওয়া ক্ষেত্রে আপনারা নতুন নতুন বই আপনারা নিশ্চয়ই দেখবেন যে তার ডিমান্ড আছে কিনা, তার ডিমান্ড আছে কিনা তার উপর ভিত্তি করে নিশ্চয়ই আপনারা সেই বই কালেকশন করেন। আমি বাইরে সেগুলোতে পাবলিশারও ছিল, এমন পাবলিশারের অবস্থা কাহিনী, কারণ কি পাবলিশ করবে এনসিআরটি ঢুকে যেতে আবার। তো এনসিআরটি ঢোকার আপনাদের সমস্যা করবে, অনেকে প্রিন্টিং করার জন্য অনেক প্রেসে যেত, তো সেখানে একটা রোজগারের ব্যবস্থা ছিল, তার মধ্যেও কিন্তু একটা মেকানিজম ছিল, এর মধ্যে একটা স্বাদ আলাদা। যেগুলো সময়ের তালে তালে আস্তে আস্তে করে যেগুলো মানে চলে গেছে। আমরা মাঝে মাঝে বই মেলা, আমরা প্রতি বছরই বই মেলার আয়োজন করি, কিন্তু সত্যি কথা যদি বলতে হয় সারা বছরই কিন্তু বই মেলা। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে পূর্ব থানায় এক বৈঠকের আয়োজন করা হয়। পূর্ব থানার অন্তর্গত যে সমস্ত ক্লাব দুর্গাপূজার আয়োজন করেছেন সেই সমস্ত ক্লাবের কর্মকর্তা, অগ্নি নির্বাপক দপ্তর, ট্রাফিক দপ্তর, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন এই বৈঠক উপস্থিত ছিলেন। শারদোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। ধন্যবাদ জানাচ্ছি তারাকালী আজকের এই মিটিং এর সভাপতিত্ব করার জন্য। আমি আপনাদের অন্য দপ্তরের সিগনেচার দিতে হয়, আমি আমাদের যে ট্রাফিকের জিএসটি করার জন্য আপনাদেরকে একটা আমাদের আমি সভাপতির অনুমতি দিয়ে আমি জিএসটি স্যারকে রিকোয়েস্ট করবো ট্রাফিক সম্বন্ধে আয়োজন করতে, তাদের সমস্ত ক্লাবের শান্তি কিনে আমরা আজকে একটা লয়াল অর্ডার মিটিং করছি, কীভাবে আসন্ন উৎসব শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সম্পূর্ণ করতে পারি, তার জন্য আমরা এখানে সমস্ত ক্লাবের প্রতিনিধিরাও আছে এবং মানে মূলত পুজোতে কি কি আইন আপনারা মানে চালু করছেন, বিস্তারিতভাবে আলোচনা হবে।
বিস্তারিতভাবে আলোচনা হবে, সবাইকে সঙ্গে নিয়ে, সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে, প্লাস পুলিশ, ট্রাফিক, ফায়ার সার্ভিস, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এএনসি, সমস্ত আপনার দপ্তরের প্রতিনিধিরা এখানে আছে। ক্লাবের যারা আছে তারা তাদের আলোচনা করবে, তাদের যদি সমস্যা থাকে আর এগুলি কীভাবে আমরা সলভ করতে পারবো সবাইকে সঙ্গে নিয়ে, তার জন্য আমরা এখানে মিটিংটা আহ্বান করা হবে। মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হবে? এখানে তো সেফটি, সিকিউরিটি, তারপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, প্লাস প্যান্ডেলগুলির কিছু নির্দেশনাগুলি আছে গভর্নমেন্ট। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে অধ্যাপকের 289টি শূন্যপদ রয়েছে এই মুহূর্তে। এর মধ্যে কিছু শূন্যপদে নিয়োগের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে এই মুহূর্তে অধ্যাপকের 289টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে কিছু শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউজিসির গাইডলাইন অনুসারে অধ্যাপক নিয়োগ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জানেন 992 টোটাল স্যাংশন পোস্ট আছে এখন সারা আপনাদের যে অধ্যাপক অধ্যাপিকাদের জন্য, এবং এর মধ্যে টেকনিক্যাল যে হায়ার এডুকেশনের আন্ডার আছে, টেকনিক্যাল ইনস্টিটিউটও এর মধ্যে আছে। এবং এখানে রিক্রুটমেন্ট প্রায় 703টা মতো রিক্রুটমেন্ট হয়েছে আউট অফ 992। ভ্যাকেন্সি আছে এখনো 289 প্রায়। যে আমার কাছে যে ডাটা, একটু আগে অবশ্য আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কিন্তু আমরা আরো চাইছি যে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে সেটাকে যাতে ফিল আপ করা যায়, তারও প্রক্রিয়া কিন্তু চলছে। ক্যাবিনেটও একবার এর মধ্যে কিছু করেছে, আরো কিছু আগামী দিন আমরা করব। এখানে ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা দেখেছি যেখানে ঘাটতি পূরণের জন্য যারা পিজিটি আছে তারাও কাজ করছে, এবং পিজিটির যে যারা কাজ করছে তাদেরও গাইডলাইন মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইউজিসি এবং এআইসিটিই যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে আমরা দিয়েছি। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রয়োজনে আরও একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের রাজ্যে একটাই মহিলা কলেজ আপনারা সবাই জানেন, এবং অনেকে আমার বিধানসভার মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে আর কোনো মহিলা কলেজ অন্য কোনো জায়গার মধ্যে হবে কিনা। তো আমরা বলেছি এটা সময়ের তাগিদে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা করব, কিন্তু যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে আমরা দেখেছি বহু জায়গায় ইনস্টিটিউশন আছে, অনেক কলেজে দেখা যায় ছাত্রীর সংখ্যাও কম। তো সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলছি যদি দেখা যায় স্টুডেন্ট আরো দরকার সেখানে আমরা করব। তো এখানে আমাদের এখন ত্রিপুরাতে যেহেতু আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখেছি, এখানে মানুষ কিন্তু এখন ত্রিপুরাতে ইনভেস্টার প্রচুর আসছে, বিশেষ করে এডুকেশন সেক্টরে বহু। এখন ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, আর একটা আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে। তাছাড়াও প্রাইভেট প্রায় অনেকগুলো এসছে, এর মধ্যে যেমন ধামাদীপা ইউনিভার্সিটি একটা এসছে, ধামাদীপা আপনারা জানেন সাউথে। ইকফা ইউনিভার্সিটি আছে, টেকনো ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভাট ইউনিভার্সিটি নর্থে, সেটা আমরা বিধানসভা পাশ করে সেখানেও কাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি। ন্যাশনাল ফরেন্সিক যে ইউনিভার্সিটি সেটাও আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে। ন্যাশনাল যে সংস্কৃত কলেজ, সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও আমাদের ত্রিপুরাতে আছে। আরেকটা রিসেন্টলি আমরা পাশ করেছি বিধানসভায়, সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। তো মানুষ আসছে বাইরের থেকে এখানে। আমরা চাই যে এখানে স্বাস্থ্যর যেরকম একটা মেডিকেল হাব হবে, এবং তদ্রুপ
12 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য সর্বশেষ 2022 সালের 27 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল টিপিএসসি। এরপর কলেজগুলিতে অধ্যাপক নিয়োগে জারি হয়নি কোনো বিজ্ঞপ্তি। তবে চুক্তির ভিত্তিতে কলেজ শিক্ষক নিয়োগ করেছে রাজ্য সরকার, যা নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্য যেখানে এডুকেশন এবং মেডিকেল হাব গঠন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, সেই ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক অধ্যাপক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আন্তর্জাতিক রিভার ডে উপলক্ষে সোনামুড়া শ্রীমন্তপুর স্থিত আন্তর্জাতিক স্থলবন্দরে গঙ্গা পুজোয় অংশ নিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তিনি শ্রীমন্তপুর স্থলবন্দর স্থিত স্থায়ী জেটিতে গঙ্গা পুজোয় অংশ নেন এবং পুষ্পাঞ্জলি দেন। পাশাপাশি গোমতী নদীকেও পুজো করেন তিনি। প্রথমে রাজ্যপালকে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার জানানো হয়। পুজো শেষে দিনটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, যেহেতু গোমতী নদী রাজ্যের অন্যতম নদী, তাই তিনি গোমতীর পাড়ে এসেছেন গঙ্গা মায়ের পুজোর জন্য। সমগ্র বন্দর চত্বর ঘুরে দেখেন রাজ্যপাল। পাশাপাশি সীমান্তের 0 পয়েন্টে গিয়ে জওয়ানদের হাতে শুভেচ্ছা স্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেন। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল। ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষে ছিলেন ম্যানেজার দেবাশিস নন্দী সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা। जब कुछ जगह जहाँ जहाँ नदियाँ ड्राई हो गए, उधर पॉपुलेशन का छोटा छोटा डिस्टिंक्ट होते जा रहे हैं। রাজধানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 41তম সাধারণ সভা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংগঠনের গুরুত্ব ও বইয়ের অপরিহার্য দিক নিয়ে বিশদ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বইকে মেধা ও মননের অন্যতম উৎস বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্রছাত্রীরা যত বেশি বইয়ের সংস্পর্শে থাকবে, ততই ক্ষুরধার হবে তাদের মেধা ও জ্ঞানের পরিধি। এই প্রসঙ্গে অন্য আঙ্গিক যোগ করে মুখ্যমন্ত্রী জানান, আগে দোকানে গিয়ে নতুন বই ক্রয় করত ছাত্রছাত্রীরা এবং তার ফলে বইয়ের প্রতি তাদের মমত্ববোধ ও ভালোবাসা ছিল অনেক বেশি। বর্তমানে স্কুলে স্কুলে বই দেওয়ার নিয়ম চালু হবার কারণে বইয়ের প্রতি ছাত্রছাত্রীদের সেই আবেগ মাখানো অনুভূতিময় কিছুটা ফিকে হয়েছে বলে অভিমত প্রকাশ করেন তিনি। হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্য ফিরে পাবার জন্য গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি সবসময় আপনাদের বিষয়ে আমাকে সবসময় বলেন। শিক্ষাঙ্গনে ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ওই দিন বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে, রাজ্য সরকার তার সমাধানের জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার গুণগত শিক্ষার বিকাশের জন্য নিরলসভাবে চেষ্টা করছে বলে ভাষণে উল্লেখ করেন তিনি। আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে এরকম বহু বইয়ের দোকান ছিল এবং ব্রজেশ চক্রবর্তী মহাশয় আমরা ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ও বুক সেলার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি। বিধানসভা এবং সাংবাদিক সম্মেলনে ভিত্তিহীন অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন বলে আদালতে মামলা করলেন মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি। আগরতলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা করেন মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি পরমানন্দ সরকার ব্যানার্জি। সম্প্রতি যেভাবে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় দাঁড়িয়ে কুমন্তব্য করেছেন, তাতে তার ব্যক্তি ইমেজকে নানাভাবে ক্ষুণ্ণ করেছে বলে আদালতে দায়ের করা কয়েক পাতার মামলায় স্পষ্ট উল্লেখ করেছেন পরমানন্দ সরকার ব্যানার্জি। 2015 সালে ফ্যাক্টরিজ অ্যান্ড বয়েলস অর্গানাইজেশনে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ পদ থেকে অবসর নেন পরমানন্দ সরকার ব্যানার্জি। 2022 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওএসডি পদে যোগদান করেন তিনি। মুখ্যমন্ত্রীর ওএসডির নামে সরকারি কাজ থেকে কমিশন নেওয়া, সরকারি টাকায় ব্যক্তিগত ঘোরাফেরা করার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মামলাটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি 210 ধারা এবং ভারতীয় ন্যায় সংহতির 356(2) এবং 356(3) ধারায় নথিভুক্ত হয়েছে।
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ 6 জনের বিরুদ্ধে আগরতলায় সিজিএম আদালতে মানহানি মামলা করেন মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর ওএসডি হয়ে বিভিন্ন সরকারি কাজ থেকে ও 4 থেকে 6% কমিশন নেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন বিধায়ক। এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে ম্যানেজ করে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে নিজের পরিজনের জন্য উচ্চ বেতনে চাকুরি বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে পরমানন্দ সরকার ব্যানার্জির বিরুদ্ধে। বিশ্বাস করে যাদেরকে প্রশাসনে বসিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তারাই আজ পেছনে পেছনে এই দুর্নীতির মূলক কাজকর্ম করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে সাম্প্রতিক বিধানসভা অধিবেশনে মন্তব্য করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আগামী 25 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফান্ডে পড়ে আছে বিশাল পরিমাণ অর্থ, অথচ অর্থ খরচই করতে পারছে না রাজ্য সরকার। রাজ্য সরকারের তহবিলে পড়ে আছে 1812 কোটি 84 লক্ষ টাকার অবৈধ অর্থরাশি। পিএফএমএস পোর্টাল এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা সিএজির রিপোর্ট কিন্তু এবার প্রশ্ন তুলছে সরকারের প্রশাসনিক দক্ষতার উপর। রাজ্য সরকারের তহবিলে বিপুল পরিমাণে অর্থরাশি পড়ে আছে, অথচ তা খরচই করতে পারছে না রাজ্য সরকার। আবার অনেক ক্ষেত্রে অর্থ খরচ হয়েছে বলে দাবি করা হলেও জমা দেওয়া হচ্ছে না খরচের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট। অনেকটা এরকম তথ্যই দিল কেন্দ্রীয় সরকারের পিএফএমএস পোর্টাল এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা সিএজির রিপোর্ট। 2023 সালের আগস্ট মাসে রাজ্য সরকার যে রিপোর্ট পেশ করেছে সিএজির কাছে, তাতে দেখা যায় ভারত সরকার থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ 3,475 কোটি 40 লাখ টাকা পেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার তার ভাগের 895 কোটি 45 লাখ টাকা সহ মোট 4,785 কোটি 20 লক্ষ টাকা বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য দিয়ে দেয় সিঙ্গেল নোডাল এজেন্সিগুলিকে। কিন্তু 31 মার্চ 2023 পর্যন্ত 1,812 কোটি 84 লক্ষ টাকা আনইউটিলাইজড বা অব্যয়িত বলে পিএফএমএস পোর্টালে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। এই সম্পর্কে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি নিয়ে কি স্পষ্টীকরণ দেওয়া হয়েছে তা জানায়নি সরকার। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন দপ্তরের 967 কোটি 94 লক্ষ টাকা খরচের 1232টি ইউটিলাইজেশন সার্টিফিকেট সিএজির কাছে জমা দেয়নি রাজ্য সরকার। খরচের হিসেব না দেওয়ার মধ্যে ওই অর্থের অপচয় বা জালিয়াতির আশঙ্কা থেকে গেছে বলে নিজস্ব রিপোর্টে মন্তব্য করেছে সিএজি। অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল রিপোর্টে বলা হয়েছে 421টি অ্যাকাউন্টে 349 কোটি 95 লক্ষ টাকা কেন রইল আনইউটিলাইজড, তারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। 574 জন ডিডিওর ব্যাংক অ্যাকাউন্টে মোট 499 কোটি 53 লক্ষ টাকা কেন রইল অব্যয়িত, তারও ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএজি। রাজ্য সরকারের 43টি সংস্থা বা কর্তৃপক্ষের মধ্যে 11টি সংস্থা একেবারে শুরু থেকে আজ পর্যন্ত কোনো অ্যাকাউন্টই পেশ করেনি রিপোর্ট উল্লেখ করেছে সিএজি। এক্ষেত্রে 32টি সংস্থা বা কর্তৃপক্ষের হিসেব বকেয়া রয়েছে বছরের পর বছর বলেও জানিয়েছে সিএজি। রাজ্যে লোকাশনে চলা স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোর আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর রিপোর্টে গুরুত্ব দিয়েছে সিএজি। সরকার নিয়ন্ত্রিত বা অধিগৃহীত স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে যে লোকসান চলছে সেই সম্পর্কে রিপোর্টে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সিএজি। 2022-23 অর্থবর্ষে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের লোকসান দাঁড়িয়েছে 742 কোটি 50 লক্ষ টাকা, যেখানে 2019-20 আর্থিক বর্ষে টিআরটিসির লোকসান 288 কোটি 4 লাখ টাকা। 4টি সংস্থা এখনো লাভের মুখ দেখেনি বলে রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। তবে 2022-23 অর্থ বছরে রাজ্যের গড় ডোমেস্টিক প্রোডাক্টে যে অগ্রগতি ঘটেছে রিপোর্টে তা উল্লেখ করেছে সিএজি। 2018-19 অর্থ বছরে যা ছিল 49,823 কোটি, 2022-23 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 72,636 কোটি। রাজ্যের নিজস্ব রাজস্ব আগের বছরের তুলনায়
83.37 কোটি অর্থাৎ 14.65% বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। অর্থাৎ 2021-22 তা ছিল 2616.31 কোটি, 2022-23 তা বেড়ে দাঁড়িয়েছে 2999.68 কোটি টাকা। কিন্তু বিধানসভা থেকে অতিরিক্ত ব্যয় বরাদ্দের অনুমোদনের পেছনে কোনো যুক্তিগ্রাহ্য ছিল না বলেও রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। রাজ্যের সঞ্চিত তহবিলের পরিমাণ যেখানে 9002.62 কোটি, সেখানে 3065.37 কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছে সিএজি। এদিকে বিশাল পরিমাণ অর্থরাশি খরচ না করতে পারা এবং অনেক ক্ষেত্রে খরচের হিসেব না দিতে পারার কারণে প্রশ্ন উঠছে সরকারের প্রশাসনিক দক্ষতা নিয়ে। শুধু তাই নয়, সময় মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট না জমা হলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অর্থ মঞ্জুর না হবার আশঙ্কা থেকে যায় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিবি হাসপাতালের বেহাল ডায়ালিসিস পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগীরা। এক্ষেত্রে চিকিৎসা পরিষেবা একদম ভালো নেই বলে অভিযোগ রোগীর পরিজনদের। রবিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়ির সামনে দেখা করতে আসেন সংশ্লিষ্ট রোগীর পরিজনেরা। জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন অভিযোগ করে রোগীর পরিজনেরা। এদিকে ডায়ালিসিস পরিষেবা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য সচিবকে তলব করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অবিলম্বে এই বিষয়ে তদন্ত রিপোর্ট দেবার নির্দেশও জারি করেছেন তিনি। যে ডায়ালিসিস পরিষেবা একদম অবনতির দিকে যাইতেছে, রুগী ভীষণ সংখ্যক রুগী মরতেছে, তার আর কোনো হেল্প নেই। এই সঞ্জীবনী দিয়া জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা খুবই ভালো ছিল, রুগী বাঁচত। ওখানে তারা অনেক পর রুগী 40-42 জন মরে গেছে। ধীরে ধীরে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে। একদম বাজে পরিষেবা। আচ্ছা, আমরা কিছুদিন সময় দিছি, তোমার সময় দিতে 9 দিন এমনিতে 12 দিন এমনিতে তোমার 9 জন অলরেডি তোলা গেছে। ভালো রুগী আমার বুকের মেশিন যেমন মুরগি যেমন ছিঁড়ে এমনি টান দিয়া ছিঁড়া মেশিন লাগাইতে পারে না। তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি হয়েছে। উন্নতি এটা আমি দেখছি না, আমি জানিও না। আমার যেটা দরকার ভাই, আমি এটার মধ্যে আমি জানি এটার মধ্যে কোনো উন্নতি নেই। ডায়ালিসিসের মধ্যে কোনো উন্নতি নেই। এটা যত উন্নতি আসলো এটা আরো ডাস্টবিন গেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 41তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। আমরা আনন্দিত এই ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য অতি ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন। আমাকে সাধারণ মানুষ ঘরে বসে থাকতো, এখনো বহুত, এখনো এখানে তার প্রফেসরের মধ্যে বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি বই পড়ার শখ, এবং এটা হচ্ছে বেশি পাঠ্যপুস্তক ঠিক আছে, তারপরে কিন্তু বাকি আর বাইরেও হচ্ছে তার যে স্কাইটা জিবি জ্ঞান আরোহের যে দ্বারা সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে পিডিএফের আমাদের যে পিডিএফ এবং ই লাইব্রেরির কারণে খানিকটা হলেও তার মধ্যে একটা আঘাত আছে। কিন্তু বই পড়ার মধ্যে নতুন বই পাওয়ার মধ্যে যে একটা বন্ধ বইয়ের দোকানে, সেটা কিন্তু এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম। চারদিকে নতুন বইয়ের এবং তার পড়ার যে বন্ধ, সেটা কিন্তু এর থেকে নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল। এখনকার ছেলেমেয়েদের মধ্যে কি আছে জানি না, পাঠ্যপুস্তকের বাইরেও সেগুলো একটা আনন্দ অন্যরকম। ইন্টারনেটের যুগে আমাদের হাতে মুঠোয় এখন সমস্ত সব কিছু একটা দিক থেকে সমস্ত বই চলে আসে। তারপরও বইয়ের কথায় যখন আমরা নতুন বই বিশেষ করে যখন আমি পড়ি, আমাদের মনে আছে বিদ্যুৎ লাইব্রেরিতে আমরা সকাল সকাল গিয়ে ঠিক 5:30-5টার সময় প্রতি রোববারে খুব সম্ভবত ওইখানে নতুন যারা বই বাইরে থেকে আসতো সেগুলো পাওয়ার জন্য আমরা ভোরবেলা চলে যেতাম, এবং অনেকক্ষণ তারা দেখা হয়েছিল ঈদ দিয়ে রাখতাম না। আমাদের এইসব শিক্ষা যারা এখন মানে জানা নেই, এবং খুব ভিতরে ঢুকে একটা ঝগড়ার পক্ষ। তো এই ধরনের একটা বই মানে এইভাবে আকৃষ্ট করে এবং বই পড়ার পরে মস্তিষ্ক যেভাবে ভিতরে ঢুকে, সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, যে আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে, সেটা কিন্তু মনে হয় যে দেখলাম ফ্ল্যাশের মতো চলে গেছে, বইয়ের মতো সেটা পাওয়া যায়। আর বইটা তো আপনার কাছে সংরক্ষিত ঘরের ভিতরে আছে, হিসেবে বারবার এটাকে দেখার মতো একবার দুবার তিনবার অনেকে 4-5 করেছে বা সারা জীবনও করে একই জিনিস, আর প্রতিবার ব্যবহার করবেন তখন মনে হবে কিছু না কিছু এর মধ্যে রকম পাওয়া যায়। এবং এতে করে মানে আপনারা পাঠকের হাতে যে ভালো ভালো বই উপহার দেন, আমি পাঠ্যপুস্তকের দাবি দেওয়ার মধ্যে এটা বলছি লিভিং জেনারেশন আমি বলছি, বইয়ের মধ্যে এই যে একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা নতুন নতুন বই আপনারা নিশ্চয়ই দেখবেন যে তার ডিমান্ডটা দেখে না, তার ডিমান্ডটা দেখে না, তার উপর ভিত্তি করে নিশ্চয় আপনারা সেই বই কালেকশন করেন। আমি বাইরে ত্রিপুরাতে পাবলিশারও ছিল, এমন পাবলিশারের অবস্থা কাহিনী, কারণ কি পাবলিশ করবে এনসিআরটি ঢুকে গেছে আবার। তো এনসিআরটি ঢোকার আপনাদের সমস্যা আমরা অনেকে প্রিন্টিং করার জন্য অনেক প্রেসে যেত, তো সেখানে একটা রোজগারের ব্যবস্থা ছিল, তার মধ্যেও কিন্তু একটা মেকানিজম ছিল, এর মধ্যে একটা স্বাদ আলাদা। এগুলো সময়ের তালে তালে আস্তে আস্তে করে এগুলো মানে চলে গেছে। আমরা মাঝে মাঝে বই মেলা, আমরা প্রতি বছরই বই মেলার আয়োজন করি, কিন্তু সত্যি কথা যদি বলতে হয় সারা বছরই কিন্তু বই মেলা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে পূর্ব থানায় এক বৈঠকের আয়োজন করা হয়। পূর্ব থানার অন্তর্গত যে সমস্ত ক্লাব দুর্গাপূজার আয়োজন করেছেন সেই সমস্ত ক্লাবের কর্মকর্তা, অগ্নি নির্বাপক দপ্তর, ট্রাফিক দপ্তর, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন এই বৈঠক উপস্থিত ছিলেন। শারদোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। ধন্যবাদ জানাচ্ছি তারাকালে আজকের এই মিটিং এর সভাপতিত্ব করার জন্য। আমি আপনাদের অন্য দপ্তরের সিগনেচার দিতে হয়। আমি আমাদের যে ট্রাফিকের জিএসটি করার জন্য আপনাদেরকে একটা আমাদের আমি সভাপতির অনুমতি দিয়ে জিএসটি স্যারকে রিকোয়েস্ট করবো ট্রাফিক সম্বন্ধে আয়োজন করতে তাদের সমস্ত ক্লাবের সাথে মিলে আমরা আজকে একটা ল অ্যান্ড অর্ডার মিটিং করছি। কীভাবে আসন্ন দর্শক শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সম্পূর্ণ করতে পারি, তার জন্য আমরা এখানে সমস্ত ক্লাবের প্রতিনিধিরাও আছে এবং মানে মূলত পুজোতে কি কি আইন আপনারা মানে চালু করছেন? বিস্তারিতভাবে আলোচনা হবে, সবাইকে সঙ্গে নিয়ে, সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে, প্লাস পুলিশ, ট্রাফিক, ফায়ার সার্ভিস, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এএনসি সমস্ত আপনার দপ্তরের প্রতিনিধিরা এখানে আছে। ক্লাবের যারা আছে তারা তাদের আলোচনা করবে তাদের যদি সমস্যা থাকে আর এগুলি কীভাবে আমরা সলভ করতে পারবো সবাইকে সঙ্গে নিয়ে, তার জন্য আমরা এখানে আহ্বান করা হবে। মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হবে? এখানে তো সেফটি, সিকিউরিটি, তারপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, প্লাস প্যান্ডেলগুলি কিছু নির্দেশনাগুলি আছে গভর্নমেন্ট তরফ থেকে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ক্রাউড কীভাবে করতে হবে, সমস্ত বড় বড় পূজাগুলি তো ম্যাক্সিমাম আগরতলাতে সব পূর্ব থানা আছে, তার জন্য এখানে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কীভাবে সুন্দরভাবে শেষ করতে হবে সেটা নিয়ে আজকে একটা বলেছি আজকে আমাদের পূর্ব থানা এখানে যে সমস্ত ক্লাবগুলি আছে ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে বিগত আগামী দিনে পুজোর যে নিয়ম কানুনগুলো এবং পূজা কীভাবে সুন্দর করা যায়, মানুষজন যাতে সুন্দরভাবে এখানে আসতে পারে পূজা দেখে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্যই আজকের এই আলোচনা। মূলত কি কি বিষয়গুলো উল্লেখ করা হবে আজকে? সেখানে আমার জানা মতো আমি আজকে বেশ কয়েক বছর সঙ্গেই পূজার সঙ্গে জড়িত। আমাদের পূর্ব থানার জুডিকশানে পূর্ব থানার অফিসার যারাই থাকেন আমাদের এখানে সুন্দরভাবে ওনারা আইন শৃঙ্খলাটাকে দেখেন এবং মানুষও এই পূর্ব থানার জুডিকশানে এসে পূজাটা নিশ্চিতভাবে দেখতে পারে, কোনো রকমের কোনো অসুবিধা হয় না এবং আগামী দিনও হবে বলে আমার জানা। আপনার পরিচয়টা? আমার নাম চিত্ত শাহ, আমি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি। যা অসুবিধা আছে বা যদি কেউ আলোচনা চান তা ওপেন আছে। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে